ছোটবেলার বন্ধুত্ব, যে বন্ধুত্ব সময়ের সঙ্গে বদলায় না। বিকাশ আর প্রকাশ দুজনের সম্পর্কও ছিল ঠিক তেমনই গভীর। রোজ সন্ধ্যা হলে তারা বাপির চায়ের দোকানে বসে আড্ডা দেয়। সেদিনও তারা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ ঝমঝম করে বৃষ্টি শুরু হয়। ধুর, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আজ সারাদিন ধরেই আকাশের মুখ ভার। হ্যাঁ, সেই কখন থেকে আসবো আসবো করছি। এই বৃষ্টির জন্য আসতে পারছিলাম না, একটু থেমেছিল বলে আসতে পেরেছি। আবার কখন যে থামবে কে জানে। তার উপর বাপির চায়ের দোকানটা বড্ড নিরিবিলি জায়গায়। সন্ধ্যা হলেই এখান দিয়ে আর কেউ চলাফেরা করে না। এই বৃষ্টি ভেজা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় গাটা যেন ঝমঝম করছে। ওসব ভূত পেত নিয়ে আমি বিশ্বাস করি না, সব বাজে কথা। না ভাই, আমি কিন্তু বিশ্বাস করি ভূত আছে, শুধু সবাই দেখতে পায় না। তুই দেখেছিস নাকি? হ্যাঁ, দেখেছি, তবে এখানে নয়, কলকাতার বাইরে। বল না, শুনি। এই রকম আবহাওয়ায় ভূতের গল্প শুনতে বেশ ভালো লাগে। গল্প নয়, সত্যি। আমার জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। বল না তোর জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। ঠিক আছে, তবে শোন। প্রকাশ শুরু করলো তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প। জানিস তো ভাই, আমি কাঠ বিক্রি করে খাই। কাঠ কুটো নিয়ে আমার রুজি রোজগার। তাই দরকার পড়লেই কাঠ জোগাড়ের জন্যে বিহার, আসাম, উত্তরবঙ্গে ছোটাছুটি করতে হয়। একবার খুব জরুরি কাজে আমাকে আসামের কোকরাঝাড় যেতে হয়েছিল। তখন ফারাক্কা ব্রিজ তৈরি হয়নি, তাই সাহেবগঞ্জ ঘাটে গঙ্গা পেরিয়ে কাটিহার হয়ে মিটার গেজ ট্রেনে শিলিগুড়ি পেরিয়ে আসামে পৌঁছাতে হতো। কোকরাঝাড় তখন ভীষণ নির্জন, না আলো না দোকানপাট, শুধু টিমটিমে কেরোসিন বাতি আর চারদিকে গভীর নীরবতা। আমি শিয়ালদা থেকে ট্রেনে উঠে দীর্ঘ পথ পাড়ি দিলাম। গভীর রাতের অন্ধকার ভেদ করে ট্রেন ছুটে চলছিল, আর আমি ম্যাগাজিন পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। ভোরে হকারদের চিৎকারে সাহেবগঞ্জে আমার ঘুম ভাঙে। समोसा ले लो, गरम गरम समोसा ले लो, समोसा ले लो, गरम गरम समोसा ले लो। সেখান থেকে গঙ্গা পার হয়ে আবার ট্রেন বদলে শিলিগুড়ি, তারপর আলিপুরদুয়ার পেরিয়ে অবশেষে কোকরাঝাড়ে পৌঁছালাম। স্টেশনটি ছোট হলেও কিছু মানুষের যাতায়াত ছিল, কিন্তু ট্রেন চলে যেতেই চারদিক হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। অচেনা সেই নির্জন পরিবেশে দাঁড়িয়ে আমার মনে অদ্ভুত একটা আশঙ্কা জেগে উঠল। তখন আমি স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলাম, এখানে রাত কাটানোর মতো কোনো হোটেল বা থাকার জায়গা আছে কি? আমার কথা শুনে তিনি বললেন, এই জংলা জায়গায় হোটেল কোথায় পাবেন? তার কথা শুনে আমার চোখ কপালে উঠল। আজ দুদিন আমার স্নান হয়নি, সারা গায়ে ঘামের গন্ধ ছাড়ছে। এই অবস্থায় কোথায় যাই? আমার অবস্থা দেখে ভদ্রলোক বললেন, আপনি বোধহয় এখানে প্রথম এসেছেন। আমি বললাম, না, এর আগেও এসেছি আসামে, তবে এখানে এই প্রথম এলাম। আমার কথা শুনে স্টেশন মাস্টার বললেন, আপনি আসুন আমার সঙ্গে, এখানে আমাদের একটা মেস আছে, সেখানে আপনি 2-1 দিন থাকতে পারেন। আমি তার সঙ্গে গেলাম। আমি মেসের একটা ঘরে বিছানাপত্র রেখে পাতকুয়ার ঠান্ডা জলে স্নান করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন দুপুরে খাবার কাজ শেষ করে একজন রেল কর্মচারীকে জিজ্ঞেস করলাম, এখানে কাছাকাছি কাঠের কোনো ঠিকাদার আছে কিনা।
তিনি বললেন, কাছাকাছি বলতে এখান থেকে 2 মাইল দূরে একজন কাঠের ঠিকাদার আছেন। কেন, আপনি কি কাঠের ব্যবসা করেন? আমি ঘাড় নেড়ে সম্মতি জানাতেই তিনি বললেন, তাহলে আপনি তার কাছেই যান, আপনার কাজ মিটে যাবে। তিনি লোকজন নিয়ে জঙ্গলের একপাশে বাংলো তৈরি করে বাস করেন। সেখানে কাঠ চেরাইয়ের জন্য করাত কলও আছে। যা শুনে আমি খুশি হয়ে তাড়াতাড়ি যাতে কাজ শেষ করে কলকাতায় ফিরতে পারি সেই উদ্দেশ্যে দুপুরেই ঠিকাদারের বাংলোয় যাবার কথা বললাম। এখন গেলে ফিরতে আপনার সন্ধ্যা হয়ে যাবে, তার চেয়ে বরং কাল সকালে উঠে যাবেন। এখানে আবার চিতাবাঘ, নেকড়ে বাঘ আর বুনো কুকুরের ভয় আছে। উপায় নেই, আমাকে তাড়াতাড়ি কলকাতা ফিরতে হবে, তাই তাড়াতাড়ি কাজ মিটিয়ে ফেলতে চাই। আপনি বরং আমাকে পথের ঠিকানা বলে দিন। তার কাছ থেকে আমি ঠিকানা জেনে নিয়ে আমি আর অপেক্ষা না করে টর্চ লাইটটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম ঠিকাদারের আস্তানার উদ্দেশ্যে। চলেছি তো চলেছি, পথ যেন আর শেষ হতে চায় না। মনে মনে ভেবে দেখলাম 2 মাইল রাস্তা তো হতেই পারে না, নিশ্চয় 3 মাইল হবে। যাই হোক, শেষ পর্যন্ত ঠিকাদারের আস্তানায় এসে হাজির হলাম। ভাগ্যের জোরে তিনি তখন বাংলোতেই ছিলেন। তিনি যত্ন করে আমাকে বসালেন। আসুন, বসুন। এত দূর থেকে এসেছেন, আগে একটু চা খান। আমি তার সঙ্গে ব্যবসার কথাবার্তা পাকা করে বেরিয়ে পড়তে গেলাম। এই সময়ে কোথায় যাবেন? সন্ধ্যা হতে বেশি দেরি নেই। পথঘাট সব অচেনা, তার উপর চিতাবাঘের খুব উৎপাত। স্টেশনও অনেক দূরে, পথে বিপদ ঘটতে কতক্ষণ। তার চেয়ে আজ এখানেই থেকে যান। ধন্যবাদ, কিন্তু আমায় তাড়াতাড়ি কলকাতায় ফিরতে হবে। আজই স্টেশনে পৌঁছাতে পারলে রাতের ট্রেন ধরতে পারবো, তাই আমাকে এখনই রওনা দিতে হবে। এই কথা বলে আমি বেরিয়ে পড়লাম সেখান থেকে। আকাশে ছিল এক টুকরো কালো মেঘ। প্রায় 1 মাইল রাস্তা এসেছি, এমন সময় সারা আকাশ ছেয়ে গেল কালো মেঘে। অন্ধকার রাত, কিছুই দেখা যাচ্ছে না। পথের দুপাশে জঙ্গল, জঙ্গল কোথাও ঘন, আবার কোথাও পাতলা। রাস্তাও খুব চওড়া আর সমতল নয়। এদিকে টর্চ লাইটের ব্যাটারিও প্রায় শেষ হয়ে এসেছে, সেদিকে খেয়াল করিনি। নতুন ব্যাটারি ভরতে ভুল হয়ে গেছে। কোনো রকমে পুরানো ব্যাটারির অল্প আলোতে এগিয়ে চলেছি। হঠাৎ সামনে একটা কালো কুকুর দেখতে পেলাম। কুকুরটা বেশ বড়, তার চোখ দুটো যেন দপদপ করে জ্বলছে। আমি তো বাঘ মনে করে আঁতকে উঠলাম। পরে টর্চ লাইটের আলোতে দেখলাম চিতাবাঘ নয়, একটা কুকুর। কুকুরটা দাঁত মুখ খিচিয়ে তেড়ে এলো, কিন্তু কি আশ্চর্য, মুখে কোনো শব্দ নেই কুকুরটার। আমি তাড়াতাড়ি রাস্তার পাশ থেকে একটা লাঠির মতো গাছের ডাল ভেঙে নিয়ে তাকে তাড়াতে 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 এগিয়ে চললাম। আমি যত ভয় দেখাচ্ছি, কুকুরটা ততই আমার দিকে এগিয়ে আসে। ভয় পেয়ে গেলাম আমি। মনে মনে ভাবলাম, ঠিকাদারের বাংলোতে থেকে গেলেই ভালো হতো, কিন্তু এখন আর উপায় নেই। এখান থেকে ঠিকাদারের বাংলো যতখানি পথ, স্টেশনও ততখানি। তার চেয়ে কোনো রকমে স্টেশনেই যাওয়া যাক, এই ভেবে জোর পা চালালাম। হঠাৎ উঠল বাতাস, আর সেই সঙ্গে বৃষ্টি। কুকুরটা যেন হঠাৎ অন্ধকারে মিশে গেল। আমিও আশ্রয়ের আশায় ছুট দিলাম। কিছু দূর এসে মনে হলো পথ ভুলে অন্যদিকে চলে এসেছি। এমন সময় বিদ্যুতের আলোতে খানিকটা দূরে একখানা ঘর দেখতে পেলাম। আমি ছুটলাম সেই দিকে। আকাশে এমন ভীষণ দুর্যোগ, ঝড়, জল আর মেঘের গর্জনে সব যেন কেঁপে উঠছে। ঘরের কাছে ছুটে গিয়ে দেখি দরজা খোলা আছে। আমি কোনো কিছু না ভেবে প্রাণের দায়ে ঘরে ঢুকে পড়লাম। টর্চ লাইট জ্বালিয়ে দেখলাম ঘরটা বৈঠকখানা বলেই মনে হয়, তবে ঘরের ভেতর আসবাবপত্র কিছু নেই। চারদিকে ধুলোবালি জমা হয়ে আছে। ভেতর দিকেও একটা দরজা, সেটাও খোলা। সেই দরজা দিয়ে দেখলাম সামনে একটা ছোট্ট উঠোন,
তাতে ছোট ছোট ঝোপ আগাছায় ভর্তি। এই অবস্থা দেখে বুঝতে পারলাম ঘরে কেউ থাকে না, পোড়ো বাড়ি সেটা। এখানেও চিতাবাঘ থাকাটা আশ্চর্য নয়। যাই হোক, আশ্রয় যখন পেয়েছি তখন বৃষ্টি না থামা পর্যন্ত অপেক্ষা করা যাক, এই কথা ভেবে দরজার পাশে কাঠের মেঝের ওপরেই বসে রইলাম। এদিকে বৃষ্টি যেন আর থামতেই চায় না। যত রাত হয় বৃষ্টির তেজও বেড়ে চলে। টর্চ লাইটের বোতাম টিপে হাত ঘড়িতে দেখলাম তখন রাত 12টা বাজতে মাত্র কয়েক মিনিট বাকি। আমি নিরুপায় হয়ে চুপ করে বসে আছি। হঠাৎ মাথার উপর ঝটপটানির শব্দ শুনে চমকে উঠে ওপর দিকে তাকিয়ে দেখি একটা বাদুড় আমার মাথার উপর ঘুরপাক খাচ্ছে। ঘুরতে ঘুরতে সেটা ঘরের এক কোণে ঝুলে রইল। তার চোখ দুটো কি ভয়ঙ্কর, যেন আগুনের মতো জ্বলছে। আমাদের গ্রামে বাড়িতেও বাদুড় ঝুলতে দেখেছি, কিন্তু এমন সাংঘাতিক বাদুড় এই প্রথম দেখলাম। আমি বাদুড় দেখে কাঠ হয়ে চুপচাপ বসে রইলুম। এমন সময় ঘরের ভেতর থেকে নানা রকম শব্দ শোনা যেতে লাগলো। কখনো মনে হলো কেউ যেন ঘুরে বেড়াচ্ছে, আবার তারপরেই শোনা গেল কেউ যেন কিছু ছুঁড়ে ফেলে দিল। এই রকম সব বিচিত্র শব্দ। মনে মনে ভাবলাম, পোড়ো বাড়ি, নিশ্চয়ই বুনো ইঁদুর এই রকম করছে। বাদুড়টা ঝটপট করতে করতে আমার মাথার ওপর দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। একটু হলেই তার ডানার ঝাপটা লাগতো আমার মাথায়। তবে সেটা ঘর থেকে বেরিয়ে যেতে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বেশ কিছুক্ষণ কেটে গেল, সব চুপচাপ। এমন সময় ঘরের ভেতর থেকে শোনা গেল কান্নার শব্দ। আমি সেই শব্দে চমকে উঠলাম। বুঝতে পারলাম কোন মেয়ে মানুষ কাঁদছে। ভাবলাম ঘরে তাহলে লোকজন আছে। এই ভেবে খানিকটা সাহস পেলাম। একবার ভাবলাম ভেতরে গিয়ে দেখি ব্যাপারটা কি। আবার ভাবলাম কি দরকার পরের ব্যাপারে মাথা গলিয়ে। এই ভেবে চুপ করে বসে রইলাম। তখন বৃষ্টির রেশ বেশ অনেকটা কমেছে। কান্না কিন্তু আর থামে না, সমানে কান্নার শব্দ কানে আসছে। ক্রমে এই একঘেয়ে কান্না যেন অসহ্য হয়ে উঠল। মনে মনে ভাবলাম এর চেয়ে স্টেশনে ফিরে যাওয়াই উচিত ছিল। বিরক্ত হয়ে টর্চ হাতে নিয়ে ভেতরে গেলাম। সামনের ঘরখানা থেকেই কান্নার শব্দ আসছিল। দরজা খোলাই ছিল। সাহস করে ঢুকে গেলাম ঘরের ভেতর। ঘরে কোনো আলোর বালাই নেই, সারা ঘরটা অন্ধকার। টর্চ জেলে দেখলাম ঘরে লোকজন দূরের কথা, একটা আসবাবপত্রও নেই। শুধুমাত্র একটা বহুদিনের পুরনো ছেঁড়া শাড়ি পড়ে আছে ঘরের এক কোণে। আমি টর্চ নিভিয়ে বেরিয়ে আসব এমন সময় আবার কান্নার শব্দ। বাহ, বেশ মজা তো। ঘরে কেউ কোথাও নেই, অথচ কাঁদছে তাহলে কে? আমি সাহস করে ঘরের মাঝখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, কে কাঁদছ? উত্তর দাও। সঙ্গে সঙ্গে ঠিক আমার মাথার ওপরে কে যেন হেসে উঠল। কি ভীষণ সেই হাসি! শুনলেই বুকের রক্ত যেন জল হয়ে যায়। আমি ভয় পেয়ে বাইরে আসার জন্য চেষ্টা করতে দরজাটা বন্ধ হয়ে গেল। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। আবার শোনা গেল করুণ কান্নার শব্দ। জিজ্ঞেস করলাম, কে কাঁদছ? উত্তর দাও। কেন কাঁদছ বলো, দরজা খুলে দাও। হঠাৎ ঘরের কোণে যেখানে ছেঁড়া শাড়িটা পড়েছিল সেখানে দেখা গেল একটা অস্পষ্ট নারী মূর্তি। সেই মূর্তিটা নাকি সুরে বলল, টর্চ লাইট চালিও না। কেন কাঁদছি শোনো। আমি একজন বাঙালি হিন্দু ঘরের মেয়ে। অল্প বয়সে আমি বিধবা হয়েছিলাম। আমার একটি ছেলে হয়েছিল। ছেলেটি যখন 1 বছরের তখন আমার স্বামী মারা যায়। আমার স্বামীর অনেক টাকা পয়সা ছিল, আমার গায়েও অনেক গয়না ছিল। সেই লোভে
আমার স্বামীর আত্মীয় স্বজন আমার 1 বছরের ছেলেটাকে গলা টিপে মেরে আমাকে এই ঘরে এনে খুন করে। এখনো সেই রক্তমাখা কাপড়টা ঘরের কোণে পড়ে আছে। আমাকে খুন করে এই ঘরের কাঠের তক্তা তুলে মাটিতে গর্ত করে পুঁতে দেয়। সেই থেকে আমি ভূত হয়ে এখানে আছি। তোমাকে দেখে বেশ ভদ্রলোক বলে মনে হচ্ছে। তুমি যদি কথা দাও আমার কথা শুনবে, তাহলে দরজা খুলে দেব, আর আমি নিজের সঙ্গে করে স্টেশনে পৌঁছে দেব। না হলে এই ঘরে তুমি পচে মরবে। তার কথা শুনে ভয় পেয়ে বাধ্য হয়ে বললাম, বলো আমাকে কি করতে হবে? ভূত হয়ে এখানে আমি বহুদিন কষ্ট পাচ্ছি, আর সহ্য করতে পারছি না। তুমি দয়া করে গয়ায় আমার নামে পিণ্ড দাও, আর ভালো বিদ্বান ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ শান্তি করাও, তাহলেই আমি মুক্তি পাব। আমি বাধ্য হয়ে বললাম, বেশ, তাই হবে। তাহলে এটা রাখো, কিন্তু বেইমানি করো না, তাহলে আমি তোমাকে ছাড়ব না। তুমি যেখানেই থাকো তোমার ঘাড় মোটকাবো। সঙ্গে সঙ্গে আমার পকেটে কেউ যেন কিছু গুজে দিল। আমি পকেটে হাত দিতেই মেয়েটা বলল, এখানে নয়, কাল দেখো ওটা। তোমার সব খরচপত্র আর আমার নাম গোত্র সব লিখে দিয়েছি। তোমার 1 পয়সাও খরচ করতে হবে না। এখন বৃষ্টি থেমে গেছে, তুমি এখন কোথায় যাবে? আমি বললাম, স্টেশনে যাব। তুমি ভুল পথে এসেছ, চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। টর্চ লাইট জেলো না, আমার পায়ের শব্দ শুনে তুমি পিছনে পিছনে এসো। সঙ্গে সঙ্গে ধড়াস করে দরজা খুলে গেল। আমি এক লাফে ঘর থেকে বেরিয়ে একেবারে রাস্তায় এলাম। তারপর আমার আগে আগে শুনতে পেলাম শব্দ। সেই শব্দ অনুসরণ করে পথ হাঁটতে লাগলাম। স্টেশনের কাছাকাছি একটা জঙ্গলে পৌঁছালাম। সেখানে আসতেই ভোর হয়ে গেল। আমি আর যেতে পারবো না, সকাল হয়ে আসছে। এবার আমি আসি। এবার আমি পিছন ফিরে দেখি একটা মানুষের কঙ্কাল পিছন ফিরে চলে যাচ্ছে। কি ভয়ঙ্কর সেটাকে দেখতে! আমার সারা দেহ কেঁপে উঠল। উফ, কি ভয়ানক! এরই সঙ্গে আমি কাল সারা রাত একটা পোড়ো বাড়িতে বন্দী ছিলাম। স্টেশনে ফিরে এসে সকালে পকেটে দেখলাম 1 টুকরো নাম লেখা কাগজ আর একটা সোনার হার। আমি কলকাতায় ফিরে সেই হার বিক্রি করে ব্রাহ্মণ ডেকে শ্রাদ্ধ শান্তি করালাম। ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। প্রকাশের গল্প শুনে বিকাশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তুই বড় বিপদ থেকে বেঁচে গেছিস। প্রকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, আজও মাঝরাতে সেই কান্নার শব্দ কানে বাজে। কিছু অভিজ্ঞতা মানুষ ভুলতে পারে না, সেগুলো সারা জীবন মনে গেঁথে থাকে।